রাধে রাধে। তো আজ আমরা শুরু করব সারফেস কেমিস্ট্রি তথা পৃষ্ঠতলের রসায়নের সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবিডি এর প্রশ্ন এবং যে সমস্ত প্রশ্ন বারংবার এসেছে সে সম্পর্কে তোমরা ধারণা পাবে এবং সেই সম্পর্ক মানে সেই প্রশ্নগুলো করে গেলে আশা করি তোমাদের অনেক কাজে লাগবে। ঠিক আছে, চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন হিসেবে আমরা পেলাম আর কি, যে কোনো সংরক্ষক ক্লোরাইডের স্বর্ণসংখ্যা বলতে কী বোঝে, বা এরকম দেওয়া যেতে পারে যে হিমোগ্লোবিনে 0.03 স্বর্ণসংখ্যা বলতে কী বোঝো, এমনভাবে আসতে পারে। দেখো ব্যাপারটা কি বলছে, 10 ml প্রমাণ গোল্ড সলের মধ্যে 1 ml 10% NaCl দ্রবণ যোগ করলে বর্ণের যে পরিবর্তন হয় লাল থেকে নীল তা প্রতিরোধ করার জন্য সর্বনিম্ন যত পরিমাণ মিলিগ্রাম সংরক্ষক কোলের মিশ্রণ করতে হয় প্রয়োজন তা সেই মিলিগ্রামকে বলা হয় সংরক্ষক কোলয়েড। জিনিসটাকে আমি আমার ভাষায় টোটকা হিসেবে আমি আমার ভাষায় তোমাদেরকে বোঝাবো। ঠিক আছে, চলো দেখো। ধরো একটা তোমার গার্লফ্রেন্ড ছিল, পড়াটাকে বোঝানোর জন্য বললাম, খারাপভাবে নিও না। ধরো একটা গার্লফ্রেন্ড ছিল, সেই গার্লফ্রেন্ড হলো তোমার গোল্ড সল, গোল্ড সল, গোল্ড সল, গোল্ড তোমার সোনা, তোমার সোনা, তাই না? তুমি তোমার সোনা, সোনা গোল্ড সল। এখন এই গোল্ড সলের একটা বান্ধবী ছিল, সেই বান্ধবীটা হলো 10% NaCl। এবার এই 10% NaCl স্বাভাবিক ব্যাপার, একটা রিলেশনশিপ ভাঙে কিসের জন্য? বেশিরভাগ ভাঙে হলো তার একটা বান্ধবীর কারচুপির জন্য। তো এই কী করলো, 10% NaCl তার বান্ধবী গোল্ড সল অর্থাৎ তোর গার্লফ্রেন্ডের কাছে কী করলো, তোমার সম্পর্কে আর কি এই যে কিছু বাজে কথা অর্থাৎ ভুলভাল কথা বলতে শুরু করলো, যার কারণে এই গোল্ড সলের যে মানে বর্ণ ছিল, বর্ণ মতলব তোমার প্রতি যে ভালোবাসা ছিল, বর্ণটা সে কী হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল। কী হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল। কী হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল। কী হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল, লাল থেকে নীল। কী হয়ে গেল, লাল থেকে নীল। এবার তুমি সেটা তো হতে দিবে না, তাই না? সেটা তুমি তো হতে দিবে না, এবং তার জন্য তুমি কি করবে, তার জন্য তুমি কি করবে, যেইভাবে হোক তোমার বাবু সোনা চমু যাই হোক তোমাকে ওটাকে মানানোর চেষ্টা করবে, হ্যাঁ তাই না? আর তুমি সেই হিসেবে কি হয়ে আসবে, সংরক্ষক, মানে তোমার রিলেশনশিপকে কি করবে এখন, সংরক্ষণ করতে হবে, তাই না? সংরক্ষক কোলয়েড হিসেবে তুমি আসবে, এবং সংরক্ষক কোলয়েড হিসেবে যতটা এফোর্টস বা যতটা আর কি তুমি মানে কথা বলবে তার সাথে, ততটা তোমাদের সম্পর্কটা বাঁচবে। এখানে জিনিসটা এইভাবে বোঝানোর চেষ্টা করেছি যে তোমার সংরক্ষক কোলয়েডকে কী করছে, যতটা পরিমাণ এফোর্টস দেখাচ্ছে, যত পরিমাণ আর কি তার সাথে কথা বলছে, রিলেশনশিপটা ততটা পরিমাণ বেঁচে গেল। সেটাই ওর স্বর্ণ সংখ্যা, সেটাই কি স্বর্ণ সংখ্যা। আশা করি আমি আমার ভাষায় তোমাদেরকে বোঝাতে পারলাম। এক কথায় গোল্ড সলের মধ্যে 10% NaCl দিলে যে দ্রবণের যে পরিবর্তন হয় লাল থেকে নীল, তাকে রোধ করার জন্য বা তা প্রতিরোধ করার জন্য সংরক্ষক কোলয়েড কতটা দিতে হয় সেই পরিমাণটাকে বলে স্বর্ণ সংখ্যা। যেমন হিমোগ্লোবিনের 0.03 মিলিগ্রাম দিতে হয়, তাহলে এটা হয়ে গেল হিমোগ্লোবিনের স্বর্ণ সংখ্যা। আশা করি বোঝাতে পারলাম। চলো নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। বলেছে জল বিশুদ্ধিকরণে পটাশ অ্যালাম ব্যবহার করা হয় কেন? পটাশ অ্যালাম কথার অর্থ হলো ফিটকিরি, তাই তো? ফিটকিরি বা ফটকিরি যেটাই বলো আর কি, ফিটকিরি, যার আর কি সংকেত হলো K2SO4.Al2SO4 3। আর কত অণু জল নিতে হয় জানো? নিতে হয় 24 অণু জল ভাই, 24 অণু জল, অনাদ্র। ঠিক আছে, 24 অণু জল নিতে হয়। এবার আমরা যখন এই ফিটকিরি বা ফটকিরিকে মানে অশুদ্ধ জলের মধ্যে দিব, কি অবিশুদ্ধ জলের মধ্যে দিব, অবিশুদ্ধ জলের মধ্যে দিব, তাহলে কি হবে? এটাকে এর মধ্যে দিলে কি হবে, কি হবে বলো তো? এই যে এখান থেকে উৎপন্ন হবে K2+ আয়ন, K+ আয়ন, এবং এখান থেকে উৎপন্ন হবে কি Al3+ আয়ন, একটা পটাশিয়াম আয়ন আর একটা হলো অ্যালুমিনিয়ামের দুটো আয়ন উৎপন্ন হবে। আর এই আয়ন যখন উৎপন্ন হবে তখন কি উৎপন্ন হবে, এই আয়নগুলো ঋণাত্মক তড়িৎ আহিত ক্লোরীয় কণাবস্তুকে তঞ্চিত করে, যার কারণে কাদা মাটি এবং অন্যান্য অপদ্রব্যগুলিকে পাত্রের তলায় থিতিয়ে পড়তে শুরু করে, এবং এই থিতিয়ে পড়ার মাধ্যমে আমরা অপদ্রব্যগুলো আলাদা করতে পারি, এবং এক জায়গায় অপদ্রব্যজনিত একটা জল থাকে এবং একদিকে কি থাকে, একটা বিশুদ্ধ জল থাকে। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম। চলো নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোয়েশ্চেনে কী বলেছে দেখো, বলেছে FeOH3 অর্থাৎ ফেরাস হাইড্রোক্সাইড সলের মধ্যে অধক্ষেপণের জন্য KCl এবং K2SO4 এর মধ্যে কোনটি অধিকতর ক্রিয়াশীল? এখানে ইউজ হবে মেনলি হলো সুলজে-হার্ডি নিয়ম, তাই তো? সুলজে-হার্ডি নিয়ম কি বলেছে বলো তো? সুলজে-হার্ডি নিয়ম একদম সাধারণ একটা কথা বলেছে, যদি আয়ন সংখ্যা বৃদ্ধি পায় না, যদি আয়ন সংখ্যা বৃদ্ধি পায় তাহলে তার তঞ্চন হওয়ার প্রবণতাও বৃদ্ধি পাবে।
এখন যদি আমি KCl নিই এখান থেকে আমি পাই K প্লাস এবং Cl মাইনাস, বাট আমি যদি K2SO4 নিই তাহলে এখান থেকেও K প্লাস দুটো এবং SO4 2 মাইনাস, এখানে N 2 আর এখানে N 3, অর্থাৎ N মতলব আয়নের সংখ্যা। এখানে আয়নের সংখ্যা বেশি হওয়ার কারণে এ বেশি তঞ্চিত করবে আর বেশি অধিক ক্রিয়াশীল। এই যে উত্তরটা। নেক্সট, মিশেল কি? মিশেল গঠনে এরূপ দুটি পদার্থের নাম লেখো। মিশেল হলো সাধারণত কি বলতো, একটা যদি সাবানের মানে কি বলো, সাবানের যদি উদাহরণ নিই আমরা, C17H35COONA, এর পার্টটা জানোই, এটাকে বলা হয় হাইড্রোকার্বন অংশ। এটা কি? এটা হলো হাইড্রোকার্বন অংশ। আর এরা হলো জল আকর্ষী না জল বিকর্ষী হয়? এরা হলো জল বিকর্ষী, অর্থাৎ লায়োফোবিক। কীভাবে মনে রাখবে? ফোবিক শব্দটা হলো ভয়ের, তাই তো, ভয়ের শব্দ। তো এখান থেকে মনে রাখবে যে জল বিকর্ষী। কোন গ্রুপটা? C17H35COONA, ঠিক আছে, এই হাইড্রোকার্বন অংশটা। এরপর তো আমরা জানি যে সাবান বিভিন্ন ধরনের কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম এবং পটাশিয়াম লবণ দ্বারা গঠিত। যখন এদেরকে আমরা নির্দিষ্ট একটা গাঢ়ত্বের ঊর্ধ্বে, CMC এর ঊর্ধ্বে, ক্রিটিক্যাল মিসিলাইজেশন কনসেন্ট্রেশনের ঊর্ধ্বে এবং একটা নির্দিষ্ট তাপমাত্রায় আর কি দ্রবীভূত করব, তখন কি হবে বলো তো? এই যে RCOO- এর নন পোলার বলতে কোন পার্টটাকে বলা হয়েছে বলো তো? এই যে R পার্টটাকে, এবং পোলার পার্টটা হলো COO-। এটা কি হয়, কি করে এরা একটা মাঝখানে থেকে চারপাশে কি করে, পৃষ্ঠতলের দিকে প্রসারিত জোটবদ্ধ একটা গোলাকার কোলয়েডের কণার একটা আকার প্রাপ্ত হয়, এবং এই জোটবদ্ধ আয়নগুলোকেই কি বলা হয়? মিশেল বলা হয়, ঠিক আছে। কি বলা হয় বলো? কি বলো? মিশেল বলা হয়। আচ্ছা, ঠিক আছে, চলো নেক্সট পার্টে যাওয়া যাক। আচ্ছা, মিশেলের উদাহরণ সাবান, ডিটারজেন্ট। তারপর ক্যাটায়নিক পৃষ্ঠতল সক্রিয় পদার্থ। দেখো এখান থেকে কোয়েশ্চেন অনেকবার এসেছে, অর্থাৎ রিপিট কোয়েশ্চেন, এটা রিপিটেড কোয়েশ্চেন বহুতবার। তো ক্যাটায়নিক পৃষ্ঠতল সক্রিয় পদার্থ হিসেবে নিয়েছি আমরা স্টিয়ারিং ট্রাইমিথাইল অ্যামোনিয়াম ক্লোরাইড, ঠিক আছে। এবং অ্যানায়নিক পৃষ্ঠতল সক্রিয় পদার্থ হলো সোডিয়াম স্টিয়ারেট, একটু আগে যেটা বললাম C17H35COONA, ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। নেক্সট, আকৃতি নির্বাচক বা আকৃতি নির্বাচক অনুঘটন সংজ্ঞা দাও। বলছে যে অনুঘটন বিক্রিয়ার হার, অনুঘটকের গঠনাকৃতি এবং বিক্রিয়কের বিক্রিয়াজাত অণুর আকারের উপর নির্ভরশীল থেকে আকৃতি নির্বাচক অনুঘটক বলা হয়, ঠিক আছে। কি বললাম? আকৃতি নির্বাচক অনুঘটক বলা হয়। এরপর চলে যাব পরের প্রশ্ন, যে ফেরিক হাইড্রোক্সাইড সলে প্ল্যাটিনাম তড়িৎদ্বার যদি নিমজ্জিত করি, বিভব প্রভেদ যদি প্রয়োগ করা হয়, তাহলে সলের কণাবস্তু কোন তড়িৎদ্বারের অভিমুখে গমন করে? দেখো, FeOH একটি হলো দ্রাবক বিকর্ষী ধনাত্মক আধানে গ্রস্ত একটা সলটি ধনাত্মক হওয়ার কারণে এটি ক্যাথোডের তড়িৎদ্বারে অভিমুখে গমন করবে। মানে FeOH3 কি? এটা FeOH3, এটাকে যদি আমরা ভাঙি জিনিসটাকে কেমন দেখতে হবে, ঠিক আছে, Fe3+ এবং OH-, ঠিক আছে। তো এটা হলো দ্রাবক বিকর্ষীর ধনাত্মক আধান, আর ধনাত্মক আধান কার দিকে আকৃষ্ট হয় তোমরা জানো আমার থেকে ভালোই, সেটা হলো ক্যাথোড। কি? ক্যাথোডের দিকে, তাই তো, ক্যাথোডের দিকে আকৃষ্ট হয়। নেক্সট, পরের প্রশ্ন, দ্রাবক আকর্ষী এবং দ্রাবক বিকর্ষী কোলয়েডের মধ্যে পার্থক্য। দ্রাবক আকর্ষী কোলয়েড লায়োফিলিক, আর দ্রাবক বিকর্ষী কোলয়েড লায়োফোবিক, ঠিক আছে। এটা অত সহজে তঞ্চিত হয় না, এটা খুব তাড়াতাড়ি তঞ্চিত হয়ে যায়, ঠিক আছে। কোন প্রভাবের কারণে? টিন্ডাল এফেক্টের কারণে, ঠিক আছে। এই কোলয়েড খুব স্থায়ী হয় না, খুব কম স্থায়ী হয়, আর এদের খালি চোখে দেখা যায় না। এদেরকে এরা খুব স্থায়ী হয়, এরা হলো খালি চোখে দেখা যায় এবং পরা অনুবীক্ষণ যন্ত্রেও দেখা যায় না, ঠিক আছে, কিন্তু এদেরকে পরা অনুবীক্ষণ যন্ত্রে দেখা যায়, ঠিক আছে। নেক্সট, H2S3 সলের তঞ্চনে 0.1 m AlCl3 এবং 0.1 m NaCl অপেক্ষা বেশি কার্যকরী কেন? তাও এটা উত্তর তো করেই দিয়েছি, তাও আমি হালকা আমি বলে দিচ্ছি তোমরা জানো যে তঞ্চনের জন্য দায়ী হলো ক্যাটায়ন এবং অ্যানায়ন। এখানে Na+ এবং Cl- উৎপন্ন হচ্ছে, আর AlCl3 জন্য Al3+ এবং 3টে Cl- উৎপন্ন হচ্ছে। এখানে আয়নের সংখ্যা হলো 2টো, আর এখানে আয়নের সংখ্যা হলো কটা? 1টা আর 3টে। কটা হলো?
4টে। যে আর্সুলজে হার্ডি নিয়ম অনুসারে আয়নের সংখ্যা বৃদ্ধি হওয়ার কারণে L-Cl3 দেওয়ার কারণে আর্সেনিয়াসের যে এই সল্টটি বেশি তা অনেক আগে সঞ্চিত হবে NaCl অপেক্ষায়। ঠিক আছে, এ দেখো উত্তরটা করে দেওয়া আছে, করে নিবা। নেক্সট, হিমোগ্লোবিনের স্বর্ণ সংখ্যা 0.03 বলতে কী বোঝায়? এটা একটু আগে প্রথমের দিকেই বোঝালাম। ঠিক আছে, একটু আগেই প্রথমের দিকেই বোঝালাম। পেপটাইজেশন, এটা বাংলায় আসতে পারে অপলয়ন। ঠিক আছে, এটা বাংলাতেও আসতে পারে অপলয়ন। ঘাবড়াবা না, একই ধরনের প্রশ্ন। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট অপলয়ন, দেখে নিতে পারো অপলয়ন। ঠিক আছে, কি অপলয়ন কি? মেনলি যে যখনই কোনো আমরা সামথিং কী বলে সদ্য প্রস্তুত কোনো আর বড় কোলয়েড থাকে, এখান থেকে বড় কণাকে, আচ্ছা আমি লিখে দিচ্ছি, সদ্য প্রস্তুত পদক্ষেপ যে থাকে সেই পদক্ষেপের বড় কণাগুলি পৃথকীকরণ, অর্থাৎ পৃথক করার যে পদ্ধতি সেটা হলো অপলয়ন, মানে আর কি ছেনে নিবে। ঠিক আছে, অন্য অন্য পদার্থ থেকে যোগ করে পদার্থকে অপলয়ন করা হয়। নেক্সট উদাহরণ, দেখে উদাহরণ দেওয়া আছে। ঝিল্লি বিশ্লেষণ কি? ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে পার্চমেন্ট কাগজ বা সেলোফেন কাগজের মাধ্যমে কোলয়েডকে ক্রিস্টালয়েড পদার্থ থেকে পৃথক করার যে পদ্ধতি, এটা বলে ঝিল্লি বিশ্লেষণ বলা হয়। ঠিক আছে, এখন কথাটা হলো এটা না, এই যে কোশ্চেনটা না তোমার ঝিল্লি বিশ্লেষণটা না শর্ট কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট, এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট, আর এসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট আসে ঝিল্লি বিশ্লেষণ। এবং তার ব্যবহারটাও আসে। ব্যবহারটা কি? হিমোডায়ালাইসিস, তারপর লবণযুক্ত যে সমুদ্র জল থেকে লবণমুক্ত করার পদ্ধতিটাও হলো ঝিল্লি বিশ্লেষণের মাধ্যমে করা হয়। নেক্সট, অধিশোষণ একটি তাপদায়ী প্রক্রিয়া। অধিশোষণ একটি কী বিক্রিয়া? তাপদায়ী প্রক্রিয়া। দেখো এটা একটা সম্পূর্ণভাবে এখানে শিখিয়ে দিচ্ছি, আমি তাও আমি বলে দিচ্ছি। আমরা জানি ডেল জি গিভস মুক্ত শক্তির যে ডেল এইচ ইজিক্যাল টু মাইনাস টি ডেল এস তাপগতিবিদ্যায় ক্লাস 11-এর ছিল। ঠিক আছে, এবার এটা হলো মুক্ত শক্তির পরিবর্তন, এটা হলো এনথালপির পরিবর্তন, এটা হলো এন্ট্রপি, আর এটা হলো সময়। আশা করি বুঝতে পারলাম। এবার কথাটা হলো এই যে তোমার হলো অধিশোষণ প্রক্রিয়া, এটা হলো মেনলি হলো পৃষ্ঠতলে হয়, আর যত পৃষ্ঠতলের পদার্থ আসবে স্বাধীনতা হ্রাস পাবে, এবং তাপগতিবিদ্যার অনুসারে স্থির উষ্ণতা এবং চাপে বিক্রিয়াটা এমন হবে। আর একটু আগে বললাম যে ডেল জি হলো মুক্ত শক্তির পরিবর্তন, ডেল এইচ হলো এনথালপির পরিবর্তন, আর ডেল এস হলো এন্ট্রপির পরিবর্তন দেওয়া আছে। আবার অধিশোষণ প্রক্রিয়া ডেল এস ঋণাত্মক হওয়ার কারণে কি হয়? টি ডেল এস এর মান ঋণাত্মক হয়। মানে অধিশোষণ প্রক্রিয়ায় কি হয়? এক একটা কণা এক একটা সারফেসের মধ্যে আসে, বসে, এবং একটা লেয়ার তৈরি করার পর আরও একটা কণা নিয়ে আসে, এবং এক একটা যতক্ষণ না মুক্ত শক্তির কি হয়? হ্রাস ঘটে, ততক্ষণ এই বিক্রিয়াটা ঘটতে থাকবে। এবার কথাটা হলো যেহেতু অধিশোষণ প্রক্রিয়া হলো ডেল এস কী হয়? ঋণাত্মক হয়। এবার লক্ষ্য করো, দেখো এখানে এই ঋণাত্মক হচ্ছে, ঋণাত্মক হওয়ার কারণে এই গোটা পার্টটার মান কী হয়ে যাচ্ছে? টি ডেল এস এর মান ধনাত্মক। ঠিক আছে, আবার যেহেতু অধিশোষণ প্রক্রিয়ায় ডেল জি এটা কি হয়? স্বতঃস্ফূর্তভাবে ঘটে, ডেল জি কী হয়? ঋণাত্মক হয়। এবার জিনিসটাকে যদি আমি ইকুয়েশনে পুট করি তাহলে কী হবে? যে ডেল জি নেগেটিভ, ডেল এইচ, আর এই গোটা পার্টটা তো পজিটিভ হয়ে গেল, তো গোটা পার্টটা পজিটিভ, তো ডেল এইচ হয়ে গেল তোমার নেগেটিভ। আর ডেল এইচ নেগেটিভ উৎপন্ন হওয়ার কথা মানে কি? এটা তাপদায়ী। এটা কি? তাপদায়ী মতলব কি? এক্সোথার্মিক এক্স, তাই না তোমার? যাই হোক, এরপর রাসায়নিক অধিশোষণে ক্ষেত্রে স্থির চাপে অধিশোষণ বনাম উষ্ণতার লেখচিত্রটি অঙ্কন করো। এই যে তোমার হলো ফ্রেন্ড কি বলে, এই যে লেখচিত্রটা আছে, এই দেখো আমি দেখাচ্ছি। সমতীপী লেখচিত্র, x/m এর লেখচিত্র, পি এর সাথে অধিশোষণের সমতামী লেখচিত্র। তারপর ভৌত শোষণ এবং রাসায়নিক অধিশোষণের উষ্ণতার প্রভাবটা আলোচনা করো। দেখো ভৌত অধিশোষণে তোমরা কি জানো? ভৌত অধিশোষণে রয়েছে হলো দুর্বল ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল। হ্যাঁ, যখনই আবার নিম্ন উষ্ণতায় এই বল অপেক্ষাকৃত অনেক শক্তিশালী হয় আমরা জানি, তাই উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে ভৌত অধিশোষণের মধ্যে থাকা ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল ক্ষতিগ্রস্ত হয় এবং ভেঙে যায়, যার কারণে ভৌত অধিশোষণের মান আস্তে আস্তে হ্রাস পেয়ে যায়। হয়ে গেল। নেক্সট, রাসায়নিক অধিশোষণে উচ্চ সক্রিয়ণ শক্তির আর কি প্রয়োগ হয়,
তাই নিম্ন উষ্ণতায় রাসায়নিক অধিশোষণের মাত্রা খুব কম হয়। উষ্ণতা বৃদ্ধি করলে সক্রিয়ণ শক্তি বৃদ্ধি পাবে এবং রাসায়নিক অধিশোষণের মাত্রা বৃদ্ধি পাবে। আশা করে বোঝাতে পারলাম। জিনিসটাকে যদি আরো ভালো করে বোঝায়, ভৌত অধিশোষণে কি হয়, ভৌত অধিশোষণে কি হয়, ভৌত অধিশোষণে রয়েছে হলো ভ থেকে হয়ে গেল ভ্যান ডার ওয়ালস বল, যেটা কি দুর্বল। আর যখনই আমরা টেম্পারেচার ইনক্রিজ করব, এই বন্ডটা কী হয়ে যাবে, আস্তে আস্তে ভেঙে যাবে, যার কারণে ভৌত অধিশোষণ কী হয়ে যাবে, হ্রাস পেয়ে যাবে। খতম। এরপর যদি রাসায়নিক অধিশোষণে যাওয়া যায়, রাসায়নিক অধিশোষণে যদি যাওয়া যায়, এই রাসায়নিক অধিশোষণে কি হয়, এই রাসায়নিক অধিশোষণ কার উপর নির্ভর করে, হলো সক্রিয়ণ শক্তি। কি সক্রিয়ণ শক্তি, এটা কি সক্রিয়ণ শক্তি। কোথা থেকে আসলো, রাসায়নিকের দন্ত স থেকে সক্রিয়ণ হয়ে গেল। আর যত আমরা টেম্পারেচার ইনক্রিজ করব, সক্রিয়ণ শক্তি বৃদ্ধি পাবে, আর সক্রিয়ণ শক্তি যত বৃদ্ধি পাবে, এদের যে হার, কি হার, রাসায়নিক বিক্রিয়া হওয়ার হার, সেটাও আস্তে আস্তে বৃদ্ধি পাবে। বুঝতে পারলাম? চলো নেক্সট পার্টে যাওয়া যাক। কি বলেছে, সদ্য প্রস্তুত FeOH হোল3-তে সামান্য FeCl3 যোগ করলে কি হয়, সল প্রস্তুত হবে। কি হবে, সল প্রস্তুত হবে। FeOH হোল3 ফেরিক হাইড্রোক্সাইডের মধ্যে যদি Fe3+ এর পরিমাণ বৃদ্ধি করা হয়, তাহলে এখানে একটা জটিল যোগ উৎপন্ন হবে। দেখতে পাচ্ছ FeOH হোল3 এবং 3+, কোঅর্ডিনেশন স্পেয়ার এবং আয়নেশন স্পেয়ার, ঠিক না। আর এটাকে এক প্রকার কি সল, ধনাত্মক সল। কি সল, ধনাত্মক, কি সল, ধনাত্মক সল। ঠিক আছে, চলো নেক্সট। সল এবং জেলের মধ্যে পার্থক্য কি? দেখো, সলের তোমার বিস্তৃত দশা কঠিন, কি হবে, বিস্তৃত দশা কঠিন এবং বিস্তার মাধ্যম তরল, কিন্তু জেলের বিস্তৃত দশা তরল আর বিস্তার মাধ্যম কঠিন। হয়ে গেল। নেক্সট লাস্ট একটাই পেজ আছে তোমাদের। দেখো, বলেছে কোলয়েডের সমতরিত বিন্দু, কোলয়েডের কি বলেছে, সমতরিত বিন্দু জিনিসটা কি? দেখো, এটা তোমার হলো জৈব অণুসমূহের মধ্যেও আছে, হ্যাঁ কি না। দেখো, কোলয়েডের কণাগুলো উভধর্মী প্রকৃতির, কি হয়, উভধর্মী বিশিষ্ট কোলয়েড হয়, ঠিক আছে, যার মধ্যে কিছু কণা ধনাত্মক হয় আর কিছু কণা ঋণাত্মক হয়। আর যখনই আমি তড়িৎ ক্ষেত্র অর্থাৎ তড়িৎ চালনা করি, তখন কি হয়, এই ধনাত্মক আয়নটা চলে যায় হলে ক্যাথোডে এবং এই ঋণাত্মক আয়নটা চলে যায় কোথায়, অ্যানোডে। এই যে ক্যাথোড এবং অ্যানোডে যে ধনাত্মক আয়ন ঋণাত্মক আয়ন চলে যাচ্ছে কোলয়েডের, তা রোধ করার জন্য একটা নির্দিষ্ট পিএইচের মান ব্যবহার করা হয়, আর সেই পিএইচের মানটাকে বলা হয় কোলয়েডের সমতরিত বিন্দু, যার কারণে ক্যাথোড অ্যানোডে সেই ক্যাটায়ন অ্যানায়ন পৌঁছায় না, ঠিক আছে, অর্থাৎ সে দ্বারের দিকে অগ্রসর হয় না, ঠিক আছে। এরপর সংরক্ষক কোলয়েডের সৈন্য সংখ্যা একটু আগে বোঝালাম, আবার রিপিট হয়েছে। এবার তোমরা আশা করি বুঝতে পারতো যে কোন কোশ্চেনগুলো রিপিট হয়েছে আর কোন কোশ্চেনগুলো আমাকে খুব বেশি করে পড়তে হবে, ঠিক আছে। আশা করি বোঝাতে পারলাম। এখানেই থাকতেছে সমাপ্ত। আরও অন্যান্য ভিডিও খুব তাড়াতাড়ি আসতেছে, তোমরা ভালো করে পড়তে শুরু করো, এবং সময় নেই, ঠিক আছে। তো আজকের মতো এখানেই, টাটা, বাই বাই, ভালো করে পড়াশোনা করো, ঠিক আছে।